সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে। আজকে আমরা কিন্তু করব ক্লাস 10 এর কোষে দেখি 19 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো আমরা করব? আজকে কিন্তু আমরা করব 17 দাগের সব এমসিকিউ গুলো। অর্থাৎ তোমরা এখানে দেখো 17 দাগের এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং 18 দাগের এসএকিউ গুলো কিন্তু আমরা করে ফেলবো। ঠিক আছে? আগের 3টে ভিডিওতে আমি পুরো 1 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। ঠিক আছে? দেখো, আগে তোমরা 1 থেকে 16 পর্যন্ত দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো। হুট করে যদি তোমরা আজকের এই ভিডিও দেখা স্টার্ট করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমরা কিন্তু 1 থেকে দেখা স্টার্ট করো, পুরো 16 পর্যন্ত দেখে নাও, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারপর আজকে পার্ট 4 এর ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 17 দাগের এমসিকিউতে। তো দেখো, প্রথমেই আমরা করব 17 দাগের একেরটা। তো দেখো, 17 দাগের একে আমাদেরকে কি বলে দিয়েছে? দেখো, বলে দিয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো, প্রত্যেকটা অঙ্ক আমি এঁকে এঁকে বোঝাবো। পরীক্ষায় তোমাদের আঁকার দরকার নেই, আমি আঁকছি তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? তো দেখো, প্রথমেই বলে দিয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক। তাহলে একটা নিরেট গোলক রয়েছে, এরকম ভাবে একটা নিরেট গোলক রয়েছে, যার ব্যাসার্ধটা দেখো কত বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু আর। ঠিক আছে? তাহলে এই হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য, বলে দিচ্ছে আর। তারপরে দেখো, বলে দিয়েছে এই গোলকটাকে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। তাহলে এটাকে গলিয়ে না একটা শঙ্কু বানানো হচ্ছে, শঙ্কু। তো এই যে শঙ্কুটার কি বলে দিয়েছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো আর একক উচ্চতার। দেখো, আমরা উচ্চতা এই লাইনটাকে বলি, তাই না? আমরা উচ্চতা কাকে বলি? এই যে এই লাইনটাকে আমরা উচ্চতা বলি, যেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এইচ। কিন্তু এখানে বলছে উচ্চতাকে এইচ দিয়ে চিহ্নিত না করে আর দিয়ে চিহ্নিত করতে। কারণ দেখো, বলেই দিয়েছে আর একক উচ্চতার। দেখো কি বলে দিয়েছে, আর একক উচ্চতার। তার মানে উচ্চতাটা কত? আর একক। ঠিক আছে? তাহলে আর একক উচ্চতার একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। তাহলে বলে দিয়েছে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে? তাহলে তোমরা এক্ষেত্রে খুব ভালো করে দেখবে। দেখো, এই যে গোলকটা, এই গোলকটা কিন্তু ভেতরে পুরো কি রয়েছে? নিরেট বলেছে, নিরেট রয়েছে, নিরেট গোলক রয়েছে, মানে ভাবো লোহা রয়েছে বা তামা থাকতে পারে। এর ভেতরে কিন্তু ফাঁকা নয়, কিন্তু এর ভেতরে হয় লোহা রয়েছে বা তামা রয়েছে এরকম। তো এই গোলকটাকে গলিয়ে এরকম একটা শঙ্কু তৈরি করা হলো। তার মানে কি, এই গোলকের ভেতরে যতটা লোহা রয়েছে, এই শঙ্কুটার ভেতরে ঠিক ততটাই লোহা রয়েছে। তার মানে কি, এই গোলকটার আয়তন আর এই শঙ্কুটার আয়তন কি সমান? তাহলে এই গোলকের আয়তন কি হবে? গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই, তারপরে আর কিউব। ঠিক আছে? 4/3 পাই আর কিউব। আর এই সাইডে দেখো আমরা কি লিখবো, এই সাইডে দেখো আমি এই যে শঙ্কুর আয়তন লিখবো। শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমি যে আরটা লিখছি, এই আরটা কি লিখছি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে আমরা আরটা লিখছি, মানে শঙ্কুর যে ব্যাসার্ধটা, তাকে আমি কি দিয়ে চিহ্নিত করব? যেমন আমি গোলকের ব্যাসার্ধকে স্মল লেটারে আর দিয়ে চিহ্নিত করলাম, গোলকের ব্যাসার্ধটাকে যেমন আমি স্মল লেটারে আর দিয়ে চিহ্নিত করলাম, তাহলে আমরা এই যে শঙ্কুর ব্যাসার্ধটাকে, মানে এইখান থেকে এতটাকে আমি ক্যাপিটাল লেটারে আর দিয়ে চিহ্নিত করি, নইলে তো আমার গুলিয়ে যাবে যে কোন আরটা শঙ্কুর ব্যাসার্ধ আর কোন আরটা গোলকের ব্যাসার্ধ, আমার তো গুলিয়ে যাবে না। সেই জন্য আমি শঙ্কুর ব্যাসার্ধটাকে এই আর দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে? তাহলে আমরা শঙ্কুর কি লিখব? শঙ্কুর যে সূত্রটা হয় আয়তনের, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, মানে এই যে ব্যাসার্ধ। ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে চলো আমরা এবার একটু কাটাকুটি করে ফেলি। দেখো, এদিক থেকে 3 কাটবে, এদিক থেকে 3 কাটবে, এদিক থেকে পাই কাটবে, এদিক থেকে পাই কাটবে। তাহলে দেখো পড়ে থাকছে কি 4। এখানে দেখো কি পড়ে থাকছে, আর কিউব ইজুকাল টু, এখানে দেখো কি রয়েছে, ক্যাপিটাল লেটারে দেখো আমি লিখছি কি আর স্কোয়ার। এখানে দেখো রয়েছে এইচ। এই এইচ এর জায়গায় আমি দেখো কি লিখবো, এই দেখো উচ্চতাটাকে
এইচ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। দেখো বইয়ে বলেই দিয়েছে যে শঙ্কুর উচ্চতা হলো এইচ, এই আর একক। ঠিক আছে? শঙ্কুর উচ্চতা হলো আর একক। তাহলে উচ্চতাটাকে আমি কি লিখবো? এই এইচ এর জায়গায় লিখবো কিন্তু আর। বোঝা গেল? এই এইচ এর জায়গায় আমি কি লিখলাম? আর। তাহলে এবারে দেখো কি হচ্ছে, দেখো আরটা এখানে কি রয়েছে? গুণ রয়েছে। এই যে স্মল লেটারের আরটা গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাই না? তাহলে ভাগ হয়ে যাবে। চলো কাটাকুটি হোক। এখান থেকে যদি একটা আর কেটে যায়, আর এখান থেকে একটা আর কেটে গেলে আর একটা স্মল লেটারের আর পড়ে থাকবে। তাই না? তাহলে থাকছে কি 4, আর দেখো সরি এখান থেকে যদি একটা আর কাটে, আর এখানে দেখো ৩টে আর রয়েছে, এখান থেকে একটা আর কেটে গেলে আর দুটো আর পড়ে থাকবে। সরি এখানে আর কি পড়ে থাকবে? দুটো আর। বোঝা গেল? আবারও দেখো আমি এখানে বলে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। আবার আমি দেখো এখান থেকে মুছে বলে দিচ্ছি, খুব ভালো করে দেখো। এখানে কি রয়েছে? এখানে রয়েছে দেখো আর কিউব রয়েছে, আর এখানে আর রয়েছে। তাহলে এখান থেকে একটা আর কাটলো, আর এই ৩টে আর থেকে যদি একটা আর চলে যায় তাহলে কি আর স্কোয়ার পড়ে থাকবে না? তাহলে থাকছে কত? এই দেখো 4, আর এই যে আর স্কোয়ার। ঠিক আছে? আর এখানে ক্যাপিটাল লেটারে আর স্কোয়ার যেমন আছে আছে। আমাদের কাছে জানতে চেয়েছে শঙ্কুটার ব্যাসার্ধ কত হবে, তার মানে কি এইটা জানতে চেয়েছে, ক্যাপিটাল লেটারের আরটা জানতে চেয়েছে। তাহলে এই যে এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাই না? রুট হয়ে যাবে। তাহলে কত হবে রুট করলে? দেখো 4-এর রুট কত হবে? 2। এই যে দেখো এই যে আর, এই আর স্কোয়ারের রুট করলে কি হবে? আর হবে। তাই না? তাহলে এই তো আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল লেটারে আর এর মান। আমরা দেখো কত পেয়ে গেলাম? এই যে দেখো ক্যাপিটাল লেটারে আর এর মান আমরা পেয়ে গেলাম কত? 2r। তার মানে এই যে শঙ্কুর ব্যাসার্ধ কত? 2r। বোঝা গেল? চলো আমাদের এবার উত্তর তাহলে দেখো কি বলে দিয়েছে। এর দাগে দেখো এর উত্তর রয়েছে, এর দাগে এই যে শঙ্কুর এই যে ব্যাসার্ধটা, তাহলে কত হবে? আর ইজ ইকুয়াল টু এইটা, এইটা হলো আমাদের কি অ্যান্সার, যেটা দেখবে এর দাগে রয়েছে। ঠিক আছে? এর দাগে হয়ে গেল আমাদের কত? 17 দাগের 1। বোঝা গেল? চলো এবার চলে যাব 17 দাগের 2-তে। তো দেখো এবারে আমরা করব 17 দাগের 2-এরটা। তো দেখো 17 দাগের 2-তে কি বলে দিয়েছে? একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে, তো আমি দেখো একটু একটু করে পড়ি আর আঁকি। একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে, নিরেট মানে তোমরা বুঝতেই পেরেছো যার ভেতরে লোহা বা তামা রয়েছে, কিছু একটা তো রয়েইছে। তাহলে এই হলো একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে চলো আমি শঙ্কুটাকে আঁকলাম। এবারে কি বলছে? এই যে শঙ্কুটাকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এটাকে গলিয়ে একটা কি তৈরি করা হচ্ছে? চোঙ তৈরি করা হচ্ছে। ঠিক আছে? চোঙ তৈরি করা হচ্ছে, খুব ভালো কথা। তাহলে এটা বুঝতে পারলে তোমরা, একটা চোঙ তৈরি করা হচ্ছে। এবারে এখানে যে কথাটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলে দিয়েছে একই ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে এই যে শঙ্কুর যে ব্যাসার্ধটা আমি যদি ধরে নিই আর, তাহলে চোঙেরও কিন্তু ব্যাসার্ধটা কত হবে? ওই স্মল লেটারে আর হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। শঙ্কুর যে ব্যাসার্ধটা দেখো আর যদি হয়, তাহলে এই যে চোঙের এই যে ব্যাসার্ধ সেটাকেও আমি কি ধরে নিচ্ছি? আর ধরে নিচ্ছি। আচ্ছা এইবারে কি বলছে? বলে দিয়েছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা হলো 5। উচ্চতা মানে তোমরা বুঝতেই পারছো, এই যে এইটা, এই লাইনটাকে আমরা বলি উচ্চতা, যাকে এইচ বলি। সেটা দেখো বলে দিয়েছে কত? 5 সেমি হলে শঙ্কুটির উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা মানে কোনটা বলো তো? এই যে এইটা, এইটা হলো শঙ্কুর উচ্চতা। আচ্ছা তাহলে দেখো এখানে ব্যাসার্ধ দুটো বলে দিয়েছে একই ব্যাসার্ধ বিশিষ্ট। সেই জন্য আমি এই দুটো আরকে আলাদা করে লিখছি না, যে এটাকে আর1 বলবো, এটাকে আর2 বলবো, এরকম করার দরকার নেই, কারণ বলেছে ব্যাসার্ধটা একই। কিন্তু উচ্চতাটা তো একই আর বলে দেয়নি, তাহলে আমাকে উচ্চতাটা এরকম করে নিতে হবে। শঙ্কুর উচ্চতাকে আমি h1 ধরে নিচ্ছি, আর চোঙের উচ্চতাটাকে না আমি h2 ধরে নিচ্ছি। ঠিক আছে? এরকম ভাবে আলাদা করে নিচ্ছি। তাহলে বলেই দিয়েছে কি আহ, গলিয়ে তৈরি করা হচ্ছে, তার মানে কি এইটার যে আয়তন হবে এটারও ওই একই আয়তন হবে। শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা শঙ্কুর এইচকে আমি h1 দিয়ে চিহ্নিত করব। আচ্ছা এবার চোঙের আমি আয়তন লিখব। চোঙের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এই এইচটাকে আমি h2 দিয়ে চিহ্নিত করব। চোঙের উচ্চতাকে আমি h2 দিয়ে চিহ্নিত করব। তাহলে দেখো আমি এটাকে কেন লিখলাম? শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, তার মানে কি শঙ্কুর মধ্যে যতটা লোহা আছে, এই শঙ্কুর মধ্যে যতটা লোহা আছে সেই পরিমাণ লোহা দিয়েই এই চোঙটা তৈরি করা হচ্ছে। তার মানে শঙ্কুর যে আয়তন, চোঙের ওই একই আয়তন। এই দেখো শঙ্কুর যে আয়তন, চোঙের ওই একই আয়তন।
কারণ দুটোর মধ্যেই কি ওই সেম পরিমাণই তো লোহা রয়েছে, তাই না? লোহা বা তামা যাই হোক না কেন। বোঝা গেল? তাহলে চলো আমরা এবার একটু কাটাকুটি করি। যেমন দেখো কি কাটবো আমরা? কাটবো আমরা, এই দেখো এই সাইড থেকে পাই, এই সাইড থেকে পাই কাটবো। আর তো কিছু কাটবে না। আচ্ছা এদিকে দেখো আর স্কোয়ার রয়েছে, এদিকেও আর স্কোয়ার। তাহলে আমরা এই আর স্কোয়ার আর আর স্কোয়ারকে কাটি। তাহলে থাকছে কি দেখো 1/3। এখানে কি থাকছে? ইনটু আমি লিখছি h1 ইজুকাল টু, এখানে দেখো রয়েছে h2। আচ্ছা h2 এর জায়গায় আমি কত বসাবো? এই দেখো h2 মানে হলো 5। h2 মানে আমি লিখছি 5। ঠিক আছে? তাহলে দেখো 3টা দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 5-এর সাথে 3 কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হবে গুণ হলে? বলো, বলো, বলো। 15 হবে। তাহলে h1 ইজুকাল টু 15। h1 মানে কি? এই দেখো h1 মানে হলো শঙ্কুর উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা আমি কত পেলাম? পেলাম কিন্তু 15। বোঝা গেল? হয়ে গেল শেষ। চলো বি এর দাগেরটা হবে আমাদের অ্যান্সার। বি এরটা দেখো সেটাই তো লেখা আছে। শঙ্কুটার উচ্চতা হলো কি 15 সেমি। বোঝা গেল? চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখি 3-এর দাগে আমাদেরকে কি বলে দিয়েছে। 3-এর দাগে দেখো বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। চলো এঁকে ফেলি। তো আমি একটা এখানে চোঙকে এঁকে ফেলি, হ্যাঁ, এরকম একটা বেশ বড় সড়ো একটা বেশ চোঙকে এঁকে ফেলি। এই হলো একটা চোঙ। তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানে বুঝতেই পারছো কোন লাইনটা, এই যে এই লাইনটা হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটার মাপ দেখো কত বলে দিয়েছে? আর একক। ঠিক আছে? আচ্ছা এইখানে এরকম ভাবে এরকম দিয়ে দিলাম। আচ্ছা ব্যাসার্ধের একক, দৈর্ঘ্যটা তো আর একক। উচ্চতা দেখো বলে দিয়েছে 2 আর একক। উচ্চতা মানে বুঝতেই পারছো এই যে এইখান থেকে এতটা, এই উচ্চতাকে আমি এইচ দিয়ে চিহ্নিত করব, যেটা দেখো বলে দিয়েছে কত? 2 আর একক। খুব ভালো কথা। তো দেখো এইবারে কি বলছে, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা এই চোঙটার মধ্যে না একটা গোলক, মানে একটা ভাবো বল, একটা বলকে কি করা হবে? এর মধ্যে ঢোকানো হবে। তো সব ধরনের বলকে তো আর ঢোকানো যাবে না। খুব বড় বলকে তো আর ঢোকানো যাবে না, তাই না? আবার খুব ছোট বল হলে ঢুকে যাবে, বা মাঝারি সাইজের বল হলেও ঢুকে যাবে, কিন্তু খুব বড় বল তো ঢোকানো যাবে না এখানে, কারণ এই মুখে তো আটকে যাবে। তো খুব ভালো করে এটা আমাদের দেখতে হবে। দেখো এই যে বলটা, এই বলটার যে কোনো যে এই যে বল, এই বলটার এই এই জায়গাটা হয় সবচেয়ে বড়, তাই তো? এই জায়গাটা হয় সবচেয়ে বড়। যখন এই বলটাকে আমি এখানে ঢোকাবো তখন ভাবো এই অংশটা তো আগে এখানে পড়বে, এই দেখো এই অংশটা তো আগে এখানে পড়বে, ঢুকে যাবে। আটকে যায় কোন জায়গাটা জানো তো? বলের ঠিক মাঝখানটা আসলে। বলের ঠিক মাঝখানটা দেখবে কি হয়, যে কোনো ধরনের বলের মাঝখানটা বেশ হয় বড় টাইপের, আর বলের উপরিভাগটা হয় একটু চ্যাপ্টা টাইপের, তাই না? যে কোনো বলের কি হয়, এই যে উপরের ভাগটা ঠিক থাকে, ঢুকে যাবে। মোটা হয় কোন ভাগটা? এই ভাগটা। যখন আমি বলটাকে এখানে ঢোকাবো, আমি যদি এখানটাতে এরকম ভাবে আঁকি ছবিটাকে তাহলে দেখবে সুবিধা হবে। বাবা আমি বলটা এখানে আমি চোঙটাকে আঁকছি, ঠিক আছে? এইভাবে এই চোঙটা, ঠিক আছে? চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে? আর। আর উচ্চতাটা দেখো বলে দিয়েছে, মানে এইচটা কত বলে দিয়েছে? 2 আর। খুব ভালো কথা। এবার এই বলটাকে যখন আমি ঢোকাবো, এই এই অংশটাকে যখন আমি এখানে ঢোকাবো, এই জায়গাটা তো ঢুকে যাবে, আটকে যাবে এই জায়গাটাতে। বোঝা গেল কোন জায়গাটাতে আটকাবে? এই জায়গাটাতে। এবারে যদি এই জায়গাটা ছোট হয়, এই জায়গাটা যদি ছোট হয়, ছোট বল হয়, তাহলে খুব ইজিলি পুরো বলটা এর মধ্যে ঢুকে যাবে। কিন্তু যদি বলটা বড় হয় তাহলে ঢুকবে না। এবার কথাটা হলো কত বড় বল পর্যন্ত এই চোঙের মধ্যে ঢোকানো সম্ভব, হায়েস্ট কত বড় বল, হায়েস্ট কত বড় বল ঢোকানো সম্ভব। ছোটখাটো বল হলে তো ঢুকে যাবে। তো দেখো বলটাকে আমি যদি এরকম ভাবে ঢোকাই, হায়েস্ট কত বড় বল এখানে ঢোকানো সম্ভব জানো? খুব ভালো করে দেখবে। সেটা হলো এর এই পেটটার মাপ কত? এই পেটটার মাপ কত? এই যে এটাকে আমরা বলি ব্যাসার্ধ, গোলকের। গোলকের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ব্যাসটা কত হবে? ব্যাসটা হবে 2 আর। তাহলে এখানে সেই বলটাই ঢুকবে যার মাপ হলো 2 আর। তার কারণ কি? তার কারণ হলো দেখো এই যে এই জায়গাটার মাপ যদি হয় আর, তাহলে এই পুরোটার মাপ কত হবে? এই পুরোটার মাপ হবে 2 আর, তাই না? এই পুরোটার মাপ তার মানে কত হবে? হবে 2 আর। তাহলে একইভাবে এই পুরোটার মাপ কত হবে? এই পুরোটার মাপও হবে কত? এই পুরো ব্যাসটার মাপ হবে 2 আর। তাহলে এখানে সেই বলটাই ঢুকবে, এখানে সেই বলটাই ঢুকবে যার
যার ব্যাস হলো 2r। তাহলে তার কারণ হলো এই জায়গাটার মাপ কত, 2r। তাহলে এই জায়গাটার মাপ যদি 2r হয়, তাহলে 2r এর একটা বলকে, 2r এর ব্যাস বিশিষ্ট একটা বলকে এর মধ্যে ঢোকানো তো সম্ভব হবে, তাই না? কিন্তু যদি বলটার সাইজ বড় হয়, কারণ দেখো এইটার মাপ যদি 2r হয়, এবার বলটার সাইজ যদি 3r হয়, মানে ব্যাসের মাপ যদি 3r হয়, তাহলে কি এর মধ্যে ঢুকবে? ঢুকবে না, কারণ এর মুখটা কতটা ফাঁকা। এর মুখটা ফাঁকা কতটা, এই যে দেখো, মুখ মুখ মানে এই যে বুঝতে পারছো তো, এই অংশটার ব্যাস কত, 2r। তাহলে সেই বলই ঢুকবে যার ব্যাস হলো 2r। তার থেকে ছোট সাইজের বল ঢুকে যাবে, কিন্তু তার থেকে বড় সাইজের বল কি ঢুকবে? ঢুকবে না। তাহলে এই মুখের যা মাপ, মানে এর যা ব্যাস, তাহলে বলেরও ব্যাস তাই হলে ঢুকবে। তার থেকে কম হলেও ঢুকবে, কিন্তু তার থেকে বেশি হলে ঢুকবে না। তাহলে সবচেয়ে বৃহৎ কত সাইজের বল ঢুকবে? এইটার যা ব্যাস, বলেরও সেই সাইজের ব্যাস হলে তবেই ঢুকবে। তার মানে এটার ব্যাস কত, 2r। তাহলে বলেরও ব্যাস কত হতে হবে? বলেরও কিন্তু ব্যাসটা 2r হতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সারে কি লিখবো? বলে দিয়েছে বলের যে গোলকটি ঢোকাবো তার ব্যাস কত হবে, তার ব্যাসও হবে কত, 2r। এটাই হলো অ্যান্সার। এটা দেখবে বি এর দাগে রয়েছে। কত দাগে রয়েছে? বি এর দাগে। বোঝা গেল? তো দেখো এবারে আমরা চলে যাব 4-এর দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে। তাহলে দেখো একটা নিরেট অর্ধগোলক, তাহলে আমি না আগে একটু ছবিটাকে এঁকে নিই। এই হলো একটা নিরেট অর্ধগোলক, ঠিক আছে? এই হলো একটা নিরেট অর্ধগোলক। নিরেট মানে বুঝতেই পারছো ভেতরে পুরো লোহা বা তামা রয়েছে, ভেতরটা কিন্তু ফাঁকা নয় মোটেও, ঠিক আছে? তো এরকম একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে, তাহলে এখান থেকে একটা শঙ্কু বানানো হলো। মানে এরকম ভাবো শঙ্কু, এরকম একটা শঙ্কু, শঙ্কু মানে বুঝতেই পারছো এই যে এরকম। তাহলে কি করা হলো, ভাবো আমি একটা কিছু ছুরি নিলাম, ভাবো একটা ছুরি বা চাকু বা কিছু একটা নিলাম, নিয়ে এই জায়গাগুলো কি করছি, কাটছি, এগুলো এরকম ভাবে কাটছি। অর্ধগোলক ছিল, সেটাকে কি করলাম, এরকম ভাবে এই জায়গাগুলো আমি ভাবো দা দিয়ে এরকম কেটে 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 এরকম একটা শঙ্কুর মতো সাইজ করে দিলাম। একটা অর্ধগোলক, সেটাকে কেটে কেটে আমি কি করলাম, একটা শঙ্কুর মতো সাইজ করে দিলাম, ঠিক আছে? এইবারে বলে দিচ্ছে শঙ্কুটার আয়তন কত হবে, শঙ্কুটার আয়তন কত হবে। আচ্ছা, খুব ভালো কথা। যখন অর্ধগোলক ছিল, ভাবো এখানে আমি একটা অর্ধগোলক আঁকছি, অর্ধগোলক, ভাবো এরকম একটা অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের ব্যাসার্ধ কোনটা হয়? ব্যাসার্ধ, এটা হলো কেন্দ্র। কেন্দ্র থেকে এই লাইনটাকে বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইনকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইন ব্যাসার্ধ, মানে এই তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ। এই লাইনটাকে বলা হয় কি? পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ হতে পারে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ হতে পারে। বোঝা গেল? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইন হলো কি? ব্যাসার্ধ। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, অর্ধগোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে শুধু যে এইটা ব্যাসার্ধ হবে তেমনটা নয়। কেন্দ্র থেকে শুরু করে এই লাইনটাও হলো কিন্তু ব্যাসার্ধ। এই লাইনটাও কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ। যতক্ষণ এটা এখানে এরকম ছিল, যতক্ষণ শঙ্কু হয়নি, যখন পর্যন্ত শঙ্কু হয়নি তখনও পর্যন্ত তো অর্ধগোলক ছিল, ঠিক আছে? তখন পর্যন্ত, যখন শঙ্কু হয়নি ভাবো, এটা অর্ধগোলক রয়েছে, ঠিক আছে? এটা তো একটা অর্ধগোলক। তাহলে এই অর্ধগোলকের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা কি? অর্ধগোলকের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে? এবারে যেই মাত্র এটা শঙ্কুতে পরিণত হয়ে গেল, ভাবো আমি দা দিয়ে এই অংশগুলো কেটে দিলাম, এই অংশগুলো ভাবো দা দিয়ে বা কোনো চাকু দিয়ে ভাবো আমি কেটে দিলাম, কিছু দিয়ে কেটে দিলাম, তখন শঙ্কু হয়ে গেল। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা এই লাইনটাকে কি বলবো? শঙ্কুর ক্ষেত্রে এই লাইনটাকে বলবো আমরা উচ্চতা। তাহলে অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ শঙ্কুর সেটাই হলো উচ্চতা। এই লাইনটা অর্ধগোলকের যেমন ব্যাসার্ধ, ঠিক তেমনই কি শঙ্কুর উচ্চতা। বোঝা গেল? তাহলে একই লাইন, যেটা ব্যাসার্ধ সেটাই হলো শঙ্কুর উচ্চতা, যেটা হলো কার ব্যাসার্ধ? অর্ধগোলকের, সেটাই হলো শঙ্কুর উচ্চতা। এইবারে এইটা তো ব্যাসার্ধ হয়, আমরা সবাই জানি এটাও ব্যাসার্ধ হয়। আচ্ছা, এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে যে শঙ্কুটার আয়তন কত। তাহলে শঙ্কুর আয়তন কত হবে তোমরাই বলো আমাকে, শঙ্কুর আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা কি জানি? শঙ্কুর আয়তন
শঙ্কুর আয়তন বের করবার সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে এখানে দেখো আমি লিখবো 1/3 পাই। আচ্ছা, এখানে দেখো আর স্কোয়ার যেমন আছে আছে, এইচ এর জায়গায় কি লিখবো? এইচ ও যা, আরও তো এই একই ব্যাপার, তাহলে আমি এখানে এইচ এর জায়গাতে কি লিখছি? আর লিখছি, বোঝা গেল? তাহলে এবারে দেখো এখানে কত হচ্ছে? 1/3 পাই। তাহলে আর স্কোয়ার আর আর কে গুণ করলে আমরা কত পাবো? আর কিউব পাবো। এই তো ব্যাস হয়ে গেল। এটা দেখো কত নম্বর অপশনে রয়েছে তোমরা দেখে নাও। এই যে তোমরা দেখো, পাই আর কিউব বাই 3। আচ্ছা, এটাকে যদি একটু সাজিয়ে লিখি এরকম হবে। তাহলে পাই আর আর কিউব গুণ করলে হবে কত? পাই আর কিউব বাই, এই যে এই তিনটাকে আমরা এখানে লিখবো, ঠিক আছে? তাহলে দেখো কত নম্বর অপশনে রয়েছে, দেখো ডি এর দাগে রয়েছে, ডি এর দাগে। তাহলে এই হয়ে গেল আমাদের কি অঙ্ক শেষ, এটা বোঝা গেল? দেখো এবারে আমরা করব কিন্তু পাঁচের দাগেরটা। তো দেখো পাঁচের দাগে দেখবে কি দেওয়া রয়েছে? এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া হবে, কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে দেখো খুব ভালো করে বুঝবে, একটা ভাবো ঘনক রয়েছে। ঘনক তো তোমরা জানোই কেমন দেখতে হয়, এই ধরনের দেখতে হয়। ওই যেটাকে আমরা বলি লুডোর ছক্কা আর কি। লুডোর ছক্কা দেখতে কেমন হয়? এরকম হয়। এই হলো একটা ঘনক। এই ঘনকের কতগুলো তল হয়? লুডোর ছক্কার কতগুলো তল হয় বলো? দেখবে লুডোর ছক্কায় 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে আর 6 থাকে। তার মানে 6টা তল হয়। তো দেখো 6টা তলের মধ্যে না, আচ্ছা এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত? এই যে যেমন এই ধারটার দৈর্ঘ্য হলো বলেই দিয়েছে সব এক্স করে, তাই তো? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? এক্স করে। খুব ভালো কথা। তার মানে এই ধারের দৈর্ঘ্য এক্স, এই ধারের দৈর্ঘ্য এক্স, ঠিক আছে? এই ধারের সব ধারের দৈর্ঘ্য এক্স করে। আচ্ছা, এই যে 6টা তলের মধ্যে না, এই 6টা তলের মধ্যে এই যে এই তলটাকে আমি এইখানে আঁকছি। ওই একটা তলকে ভাবা, আমি এই তলটাকে আঁকতে পারি, ভাবো এই তলটাকে আঁকছি, যে কোনো একটা তলকে আঁকলেই হলো। তার মধ্যে ভাবো আমি একটা তলকে এই সাইডে আঁকছি। ভাবো এই একটা তলকে আমি এই সাইডে আঁকলাম, 6টা তলের মধ্যে একটা তলকে। আর প্রত্যেকটা ধারের তো তোমরা জানোই দৈর্ঘ্য কত করে? এক্স করে। মানে এটা এক্স হলে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তো তোমরা জানোই তার মধ্যে একটা তলকে আমি কি করলাম, ভাবো এই তলটাকে আমি এখানে আঁকলাম, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এক্স করে। এইবারে কি বলছে? এই লুডোর ছক্কাটাকে কাটবো, কেটে কেটে কি বানাবো বলো তো? একটা গোলক বানাবো, ঠিক আছে? এই লুডোর ছক্কাটাকে কাটবো, কেটে কি বানাবো? একটা গোলক বানাবো। তাহলে আমি তলটাকে না একটু বড় করে আঁকি, ছবিটা বড় হলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে? বেশ এরকম করে আমি একটা আঁকছি। তো এই তলটা, যেটাকে আমি এখানে এঁকেছিলাম সেটাকে আমি এই সাইডে আঁকছি। তো এইটাকে না আমি কেটে কেটে কি করব? একটা গোলক বানাবো, কাটবো। তো কাটবো মানে ভাবো এই তো গোলকটা এরকম হবে, এই এরকম একটা গোলক হবে। তার মানে আমি দেখো ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে বা যাই বলো না কেন, যা খুশি বা দা দিয়ে যে এটাকে এরকম ভাবে কাটছি। তো ভাবো এরকম ভাবে কাটলাম, এই জায়গাটাকে কাটলাম, এই জায়গাগুলোকে ভাবো কেটে দিলাম, এই জায়গাগুলোকে ভাবো কেটে দিলাম, এরকম ভাবে কেটে দিলাম। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে এই যে গোলকটা আমরা পাবো না, এই যে গোলকটা আমরা পাবো, সেই গোলকের ব্যাসের দৈর্ঘ্যটা কত হবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে কত হবে সেটা জানার জন্য আরেকবার আমাকে আগের পর্যায়ে ফিরে যেতে হবে। আগের পর্যায়ে মানে কাটার আগের পর্যায়ে ফিরতে হবে। যখনও পর্যন্ত আমি কাটিনি সেই পর্যায়ে আমাকে ফিরতে হবে, ঠিক আছে? তাহলে এই পর্যায়ে আবার আমি ফিরে গেলাম। তাহলে খুব ভালো করে দেখো, গোলকের এই যখন ঘনকের তলের এই এক একটা সাইডের এক একটা ধারের দৈর্ঘ্য কত? এক একটা ধারের দৈর্ঘ্য এক্স করে, তাই না? খুব ভালো করে দেখো, এইখান থেকে এই এতটার দৈর্ঘ্য কত? এক্স। তাহলে এইখান থেকে যদি এতটার মাপ হয় এক্স, তাহলে এইখান থেকে এতটার মাপ কত হবে? এইখান থেকে এতটার মাপ, এইখান থেকে এতটার মাপও হবে, তার মানে কি এক্স। বোঝা গেল? এবারে আমি কেটে দিই এই জায়গাগুলো, এই জায়গাগুলো আমি এবার কেটে দিলাম, ঠিক আছে? ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমি এবার এই জায়গাগুলোকে সব কেটে দিলাম। তাহলে এবারে বলো, এই যে গোলকটা পড়ে রইলো, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? এক্স, ঠিক আছে? তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? কিন্তু এক্স। যদি ব্যাসার্ধ জানতে চাইতো তাহলে হতো এক্স বাই টু। এখানে শুধু ব্যাস জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? এক্স হবে। বোঝা গেল? কত নম্বর অপশনে রয়েছে? এর দাগেই রয়েছে, দেখবে এক্স একক। এক্স একক কত নম্বর অপশনে রয়েছে? এর দাগে। তাহলে ব্যাস এই হয়ে গেল এমসিকিউ গুলো। এবারে চলো আমরা চলে যাব সত্য মিথ্যাতে।
তো দেখো এবারে আমরা করব বি এর দাগের যে সত্য মিথ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করব বি এর দাগের। তো দেখো একের দাগে কি বলেছে, বি এর দাগের ওই যে একেরটায় দেখো বলে দিয়েছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলো। তো এবারে দেখো বলে দিয়েছে মিলিত ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 পাই r²। তাহলে দেখো দুটো অর্ধগোলক রয়েছে, দুটো অর্ধগোলক খুব ভালো করে শুনবে এবং তারা নিরেট। তাহলে আমি দুটো অর্ধগোলককে আগে আঁকি। তো ভাবো এই হলো একটা অর্ধগোলক, এই হলো একটা অর্ধগোলক। আচ্ছা আবার দেখো এই হলো আরেকটা অর্ধগোলককে আমি একটু নিচে আঁকছি, এরকম ভাবে আঁকছি, উল্টো করে আঁকছি। এই হলো আরেকটা অর্ধগোলক, ঠিক আছে, এই হলো আরেকটা অর্ধগোলক। তো দেখো দুটো অর্ধগোলক রয়েছে, বলে দিয়েছে দুটো অর্ধগোলককে কি করা হচ্ছে, জুড়ে দেওয়া হচ্ছে, এই দিকের অর্ধেকটা আর এই দিকের অর্ধেকটা দুটোকে এরকম ভাবে জুড়ে দেবো, দুটোকে এরকম ধরে কি করবো, এরকম জুড়ে দেবো। দুটো অর্ধগোলককে আমি যদি এরকম জুড়ে দিই তাহলে কি হয়ে যাবে, দুটো অর্ধগোলককে আমি যদি জুড়ে দিই তাহলে একটা কমপ্লিট গোলক হয়ে যাবে, একটা সম্পূর্ণ গোলক হয়ে যাবে। এই যে সম্পূর্ণ গোলকটা তার ক্ষেত্রফল কত হবে বলো, তার সমগ্র দলের ক্ষেত্রফল, তার সমগ্র দলের ক্ষেত্রফল হবে কিন্তু 4 পাই r², তাই না? তার সমগ্র দলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই r²। কিন্তু বইয়ের মধ্যে বলছে যে না, উত্তরটা হবে 6 পাই r²। তা 6 পাই r² কি করে হবে, 6 পাই r² হচ্ছে, হচ্ছে না, তো অ্যান্সার হবে এইটা, এইটা কোনোদিনই হবে না, ঠিক আছে? তাহলে এর উত্তর কি হবে, মিথ্যা হবে, মিথ্যা। অ্যান্সার হবে 4 পাই r², 6 পাই r² কোনোদিনও হবে না, ঠিক আছে? বোঝা গেল? এটা হয়ে গেল শেষ। তো দেখো এইবারে দুয়ের দাগে কি বলছে, দেখো দুয়ের দাগে বলেছে একটা নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো আর একক, ঠিক আছে? তো আমি একটা লম্ব বৃত্তাকার শঙ্কুকে আগে এঁকে ফেলি। শঙ্কু, এই হলো একটা শঙ্কু, এই হলো শঙ্কু, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো এই যে এইটা হলো ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা দেখো কত বলে দিয়েছে আর, এবং উচ্চতা হলো এইটা, এটাকে আমরা কি বলবো, এইচ। এবারে দেখো বলে দিয়েছে এবং তির্যক উচ্চতা এল, এটাকে আমরা বলি তির্যক উচ্চতা এল। এবারে শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল হিসেবে জুড়ে দেওয়া হলো। তাহলে এখানে একটা চোঙকে জুড়ে দেওয়া হলো, ঠিক আছে, এরকম একটা চোঙকে কি করা হলো, জুড়ে দেওয়া হলো। তো ভালো কথা, চোঙকে জুড়ে দেওয়া হোক। তারপরে দেখো বলে দিয়েছে বরাবর জুড়ে দেওয়া হলো যদি চোঙেরও চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তাহলে চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ যদি একই হয়, চোঙের ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কত আর, তাহলে চোঙের ব্যাসার্ধ যদি আর হয় এবং শঙ্কুর উচ্চতা কত, দেখো শঙ্কুর উচ্চতা হলো এইচ, তাহলে চোঙের উচ্চতা মানে এইখান থেকে এইটা, এটাও যদি এইচ হয় তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলেছে মিলিত ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল। মিলিত ঘনবস্তু মানে এই চোঙ, এই শঙ্কু থেকে শুরু করে পুরো এই চোঙ, এখানে দেখো দুটো কিন্তু জিনিস রয়েছে, দেখো একটা রয়েছে ওপরের দিকে চোঙ, একটা এই ওপরের দিকে দেখো রয়েছে শঙ্কু, নিচের দিকে চোঙ। তাহলে মিলিত ঘনবস্তু মানে এই যে শঙ্কু আর এই চোঙটার সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু জানতে চেয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমি দেখো এখানে লিখে রাখছি, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, তাহলে দেখো আমরা কি করে বের করব, খুব ভালো করে দেখবে। প্রথমে আমরা না শঙ্কুটার শুধু বক্রতলটাকে নেব। বক্রতল মানে কি, বক্রতল মানে হলো এই তলটাকে নেব না, এই তলটা ফাঁকা, ঠিক আছে? আমরা তাহলে কোন অংশটা নেব, বক্রতল মানে যতটুকুনি অংশ আমি এরকম দাগ করছি দেখো, এই যে সবুজ দাগ করছি, এই যে, এই যে দেখো এই অংশটাকে আমি শুধুমাত্র নেব, এইটা, এইটুকুনির ক্ষেত্রফলকে আমরা কি বলি বলতো, এইটুকুনির ক্ষেত্রফলকে আমরা বলে থাকি বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এইটুকুনির ক্ষেত্রফলকে আমরা কি বলি, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর এল, ঠিক আছে? এইবারে আমরা কি করব, চোঙের বক্রতলের ক্ষেত্রফলটাকে নেব। বক্রতল মানে কি, চোঙের বক্রতল মানে হলো চোঙের এই যে গোল এরিয়াটা,
আর ওপরের এরিয়া বা নিচের এরিয়ার মধ্যে যে কোনো একটা এরিয়া নিলেই হবে। ঠিক আছে? তার মানে হলো আমি ভাবো চোঙের এই তো চোঙের এই অংশটাকে নেব, এই অংশটাকে বাদ দেব, এই অংশটা বাদ, এই অংশটা নেব, আর এই পুরো অংশটা তো নেবই নেব। ঠিক আছে? এই হলো চোঙের কি? চোঙের বক্রতল। চোঙের বক্রতল মানে বুঝতে পারলে কোনটা? আর সমগ্রতল মানে এইটা, এইটা এবং যদি এইটাও নিতাম তখন তাকে বলে সমগ্রতল। তো আমি সমগ্রতল না নিয়ে বক্রতল নিচ্ছি। এইটা আর এইটা, এই হলো বক্রতল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হলো 2 পাই আর এইচ। ঠিক আছে? তাহলে আমাদের কোনটা কোনটা হয়ে গেল খুব ভালো করে দেখবে। শঙ্কুর বক্রতল হয়ে গেছে, মানে এই যে এই অংশটা কিন্তু আমাদের হয়ে গেছে। চোঙটা পুরো হয়ে গেছে, এই তলটাও হয়ে গেছে, এই যে এই তলটাও হয়ে গেছে, এই গোলাকার অংশটাও হয়ে গেছে। ঠিক আছে? শুধু হয়নি এই যে এই কাটা দেওয়া অংশটা, এই কাটা দেওয়া অংশটার এবারে ক্ষেত্রফল বের করব। কাটা দেওয়া অংশটা দেখো ঠিক এরকম একটা বৃত্ত, দেখো তাই না? দেখো একটা বৃত্ত। তাহলে শুধু এই বৃত্তটার ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে শুধু এই বৃত্তটার ক্ষেত্রফল হলো কি? পাই আর স্কোয়ার। তাহলে আমি দেখো এখানে লিখছি কি? পাই আর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝা গেল? শঙ্কুর পার্শ্বতল, চোঙের পার্শ্বতল, আর এইটার এই বৃত্তটা টোটাল করলেই হয়ে গেল কি? এই দেখো শঙ্কুর পার্শ্বতল, চোঙের পার্শ্বতল আর চোঙের নিচটা, চোঙের এই নিচ এরিয়াটা হয়ে গেল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝা গেল? তো বইয়ে কি এটা আছে? বইয়ে এখানে একটা জিনিস চেঞ্জ আছে। দেখবে বইয়ে এখানে 2 লেখা আছে, তাই না? 2 কেন হবে? 2 তো হবে না, শুধু পাই আর স্কোয়ার হবে। এখানে আবার 2 পাই আর স্কোয়ার লেখা আছে। তাহলে এটাও কিন্তু হবে মিথ্যা। ঠিক আছে? ঠিক আছে, মিথ্যা। কারেক্ট অ্যান্সার হলো কিন্তু এইটা। আর বইয়ে লেখা রয়েছে এইটা। যদি 2 লেখা থাকে তাহলে ভুল। ঠিক আছে? এইটা হলো অ্যাকচুয়াল অ্যান্সার, এইটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সারে কি হবে? মিথ্যা হবে। বোঝা গেল? চলো এইবারে আমরা চলে যাব সি এর দাগের শূন্যস্থানগুলোতে। তো দেখো এবারে আমরা চলে যাব সি এর দাগের শূন্যস্থানে। তো প্রথমেই আমরা একের দাগেরটা তো করব। একের দাগে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে? একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, যতটুকুনি বলবে আমি ততটুকুনি আঁকবো। এই হলো একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। ভালো কথা, চোঙ, খুব আনন্দের কথা, আঁকলাম। তারপরে দেখো বলে দিয়েছে দুটি অর্ধ গোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাই দুটো আবার অর্ধগোলক রয়েছে। দুটি অর্ধগোলককে চোঙের দুটি সমতলে আটকে দেওয়া হলে, তাহলে দেখো দুটো অর্ধগোলককে চোঙের দুটো সমতলে, সমতল মানে হলো এইটা আর এইটা হলো সমতল, দুটো অর্ধগোলককে নাও, নিয়ে একটা নিচ থেকে এরকম আটকে দাও, একটা ওপর থেকে এরকম আটকে দাও। বোঝা গেল কি বললাম? বলে দিয়েছে দুটো অর্ধগোলককে নিয়ে চোঙের কোথায়, এখানে এরকম আটকে দিতে বলছে। ঠিক আছে? এরকম অর্ধগোলককে। আচ্ছা চোঙটা আমি একটু বড় করে আঁকি, তাহলে দেখবে তোমাদের বুঝতেও সুবিধা হবে। মানে একটু বেশ চওড়া করে আঁকি। ঠিক আছে? এরকম ভাবে। এই হলো চোঙ। এবার দুটো অর্ধগোলককে কি বলেছে? চোঙের দুটো তলে এরকম ভাবে আটকে দাও। এই একটা আটকে দিলাম, এই একটা এখানে আটকে দিলাম। ঠিক আছে? এইবারে কি বলছে দেখো, এবারে বলছে খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে একটি অর্ধগোলকের বক্রতল। এবারে বলেছে এই পুরো যে ঘনবস্তুটা, পুরো একদম এইখান থেকে শুরু করে এই এতটা পর্যন্ত, এই যে টোটাল যে ঘনবস্তুটা তৈরি হলো, এই যে একটা অর্ধগোলক, একটা চোঙ, এই যে একটা চোঙ, আবার এই একটা অর্ধগোলক, এই টোটালটার কি জানতে চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। এই টোটালটার জানতে চেয়েছে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই যে অর্ধগোলকটা, এই অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল। তারপরে দেখো বলে দিয়েছে প্লাস ড্যাশের বক্রতলের ক্ষেত্রফল। তারপরে বলে দিয়েছে তাহলে এই অর্ধগোলকটার কি? সমগ্র তলের এই অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল। তারপরে এই যে চোঙটা দেখতে পাচ্ছ তো, এই চোঙটা, এই চোঙটার তারপরে কি হবে? বক্রতলের ক্ষেত্রফল এই চোঙটার। তারপরে আবার এই যে অর্ধগোলকটা রয়েছে তার আবার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এরকম ভাবে লিখি, প্রথমে কি এই অর্ধগোলকের, প্রথমে আমি কি বলবো তাহলে? এই অর্ধগোলকের ক্ষেত্রফল,
এই অর্ধগোলকের ক্ষেত্রফল এই যে এইটার, তারপরে এই চোঙটার ক্ষেত্রফল, চোঙটার, চোঙের ক্ষেত্রফল এই বক্রতলের, তারপরে আবার এই যে তোমার দেখতে পাচ্ছ তো অর্ধগোলকটা, আবার তার ক্ষেত্রফল, আবার তার ক্ষেত্রফল। তাহলে বোঝা গেল কি দাঁড়ালো ব্যাপারটা, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো বইয়ের মধ্যে বলেছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ড্যাশের ওখানে কি বসবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ড্যাশের ওখানে কি বসবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তারপরে আবার দেখো লেখা রয়েছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ওই যে শূন্যস্থানের ওখানে কিন্তু বসবে কি, চোঙের, ওই শূন্যস্থানের ওখানে কি বসবে, বসবে কিন্তু চোঙের। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো এবারে পরেরটায় চলে যাব, দুয়েরটাতে। তাহলে দেখো আমরা এবারে চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু দুয়ের দাগে। তাহলে দেখো দুয়ের দাগে কি বলে দিয়েছে, এক মুখ কাটা একটা পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। তাহলে দেখো আমি একটা পেন্সিলকে আঁকছি, পেন্সিল, যার এই জায়গাটা দিয়ে আমরা খাতায় লিখবো বা আঁকবো সেই অংশটা, এটা হলো পেন্সিলের যে কি বলবো সূঁচটা, যেটা দিয়ে আমরা লিখি আর কি। আর পেন্সিলটা তো দেখতে এরকম হয়, পেন্সিল দেখতে এরকম হয়। তাহলে এই হলো একটা পেন্সিল, ঠিক আছে, এই হলো একটা পেন্সিল। তাহলে পেন্সিল কি কি ঘনবস্তু মিলে তৈরি হয়, দেখো পেন্সিলের এই অংশটা, এই যে এই অংশটা হলো শঙ্কুর মতো দেখতে, তাই না, এই অংশটা কি হয়, শঙ্কুর মতো, এই অংশটা দেখতে হয় তোমার শঙ্কু। আর এইখান থেকে এই অংশটা হয় তোমার চোঙ, তাই না, চোঙের মতো দেখতে। তাহলে বলে দিয়েছে শঙ্কু ও ড্যাশের সমন্বয়, তাহলে শঙ্কু আর চোঙের সমন্বয়, বোঝা গেল, চোঙের সমন্বয়। তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে, চোঙের, ঠিক আছে, তাহলে হবে কি চোঙের সমন্বয়। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, হয়ে গেল দুয়েরটা। চলো লাস্ট আমরা করব তিনের দাগেরটায়। দেখো কি বলে দিয়েছে, একটা নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের আয়তন ড্যাশ হবে, তাই তো, গোলক ও চোঙের আয়তন ড্যাশ হবে। তাহলে দেখো বলে দিয়েছে একটা গোলক, তাহলে এই হলো একটা গোলক, এই গোলকটা নিরেট, নিরেট মানে কি এর ভেতরে লোহা রয়েছে বা তামা রয়েছে, যাই রয়েছে কিনা, তো এটাকে গলিয়ে কি করা হলো, একটা চোঙ তৈরি করা হলো, ঠিক আছে, তো এরকম একটা চোঙ তৈরি করা হলো, নিরেট চোঙ তৈরি করা হলো। তাহলে বলে দিয়েছে এই চোঙের আয়তন আর এইটা কি হবে। তাহলে দেখো এর ভেতরে যতটা লোহা রয়েছে সেই লোহাটাই তো এখানে গেল, সেটা দিয়েই তো তৈরি করা হলো এই চোঙটা। তাহলে গোলকের যে আয়তন হবে চোঙের ওই একই আয়তন হবে, তাই না, তাহলে গোলক ও চোঙের আয়তন কি হবে, সমান হবে, চোঙের আয়তন, আয়তন কি হবে, আয়তন হবে সমান। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে, একটা শূন্যস্থান আছে, গোলক ও চোঙের আয়তন কি হবে, সমান হবে, কারণ এই গোলকটাকে গলিয়ে যে লোহাটা পাওয়া গেল সেই লোহা দিয়েই তো এইটা তৈরি করা হলো, তাহলে এই গোলকের যে আয়তন এই চোঙের ওই একই আয়তন, তাই না, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল তিনের দাগেরটা। চলো এবারে আমরা চলে যাবো 18 দাগে। তো দেখো এবারে আমরা করব কত দাগ, 18 দাগ। তো দেখো 18 দাগে কি দেওয়া রয়েছে, দেখো দেওয়া রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, তাহলে আমি আগে আঁকি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে চলো আমি প্রথমে শঙ্কুটাকে এঁকে ফেলি, এই হলো একটা শঙ্কু, খুব ভালো কথা, একটা খুব সুন্দর শঙ্কু রয়েছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, সেই শঙ্কুটাকে গলিয়ে, আগে শঙ্কুটাকে আঁকা কমপ্লিট করি, এই হলো শঙ্কু। এবার এটাকে গলিয়ে কি বানানো হচ্ছে, শঙ্কুটাকে গলিয়ে দেখো বলে দিয়েছে একটা চোঙ বানানো হচ্ছে, তাহলে চোঙ বানানো হচ্ছে, এরকম একটা চোঙ। এবারে কিসের কিসের দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে আমাদের এখানে, বলে দিয়েছে উভয়েরই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে এইটার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এইটারও ব্যাসার্ধ কত হবে বলো তো, এইটারও ব্যাসার্ধ হবে আর, বোঝা গেল, ব্যাসার্ধ হবে সব কি আর হবে, ভালো কথা আর হবে। আচ্ছা আর কি বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা 15, উচ্চতা মানে বুঝতেই পারছো এইটা হলো, এই বাহুটা হলো কত 15, যেটাকে আমরা এইচ বলে থাকি। তো অ্যান্সারে জানতে চেয়েছে নিরেট চোঙের উচ্চতা কত, তাহলে চোঙের উচ্চতা মানে হলো এই যে এইটা, এইটা কত আমি জানি না, তাহলে দেখো এটাকে আমি H1 দিয়ে চিহ্নিত করছি, এটাকে H2 দিয়ে চিহ্নিত করছি, এটা আমি জানি না, বের করতে হবে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে শঙ্কুর ভেতরে যতটা লোহা আছে সেই লোহাটা গলিয়েই তো এই চোঙটা তৈরি করা হয়েছে, এইটাকে গলিয়ে এটা তৈরি করা হচ্ছে, মানে এর মধ্যে যতটা লোহা আছে
সেই পরিমাণ লোহা দিয়েই এটা তৈরি করা হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। তার মানে এই শঙ্কুর যে আয়তন হবে, এই চোঙের কি ওই একই আয়তন হবে। শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? শঙ্কুর আয়তনের সূত্র, তার সেটা লেখার আগে আমাদের কাছে জানতে চেয়েছে চোঙের উচ্চতা। তাহলে আগে আমরা এরকম ভাবে লিখে নেবো, ধরি ধরি আমরা লিখবো কি চোঙের চোঙের উচ্চতা, আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি এইচ। আচ্ছা, এদের এককগুলো দেখো সব কিসে রয়েছে? সেমিতে রয়েছে। খুব ভালো কথা, সেমি বলে দেখো আমি লিখছি। এইবারে দেখো আমি এখানে লিখবো কি প্রশ্নানুসারে। খুব ভালো করে কিন্তু দেখবে প্রশ্নানুসারে। তাহলে তোমরাই আমাকে দেখে বলবে যে কি লিখবো। শঙ্কুর যে আয়তন, তাহলে দেখো শঙ্কুর আয়তন আর এইটার আয়তন সমান হবে, কারণ এর মধ্যে থাকা লোহা নিয়েই এটা বানানো হয়েছে। তাহলে দেখো শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে। আর চোঙের আয়তন আমরা কি জানি? চোঙের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এই এইচটাকে H1 দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এই এইচটাকে H2 দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ব্যাসার্ধ বলে দিয়েছে সমান, তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও আর। সেক্ষেত্রে কিন্তু আমি দুটোকে R1 আর R2 লিখছি না। কেন লিখলাম না? কারণ দুটো সমান বলে দিয়েছে। কি কি কাটা যাবে দেখো, এপার থেকেও আর স্কোয়ার কেটে গেল, এপার থেকেও আর স্কোয়ার কেটে গেল, এই সাইড থেকে পাই কেটে গেল, এই সাইড থেকে পাই কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে? পড়ে থাকছে 1/3। আচ্ছা, H1 এর জায়গাতে আমি কত লিখবো? এই দেখো H1 হলো কত তোমার? 15। তাহলে আমি লিখছি 15। আর H2 যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। কাটাকুটি করি, 3 একে 3, 3 5 15। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি এখানে? 5 ইজুকাল টু কত? H2। তাহলে H2 ইজুকাল টু কত? এই দেখো H2 ইজুকাল টু 5। তাহলে চোঙের উচ্চতা কত? 5। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। উত্তর লিখে দেবে চোঙের উচ্চতা। তাহলে আমরা এখানে উত্তর লিখবো, কি লিখবো? চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা কত লিখবো আমরা এখানে? 5 সেমি। বোঝা গেল? 5 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো এবারে আমরা চলে যাব 2 এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? 2 এর দাগে। তো দেখি 2 এর দাগে কি বলছে। বলে দিয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান। এবারে বলছে যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত। তাহলে দেখো আগে আমি আঁকি একটা নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু। চলো শঙ্কুটাকে আগে এঁকে ফেলি। এই হলো একটা শঙ্কু। ভালো কথা, একটা সুন্দর শঙ্কুকে দেখো আমি এখানে এঁকে ফেলেছি। আচ্ছা, এবং নিরেট একটা গোলক এবং একটা গোলক রয়েছে। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে এটাকে গলিয়ে এটা বানানো হয়েছে, এরকম কোনো ব্যাপার নয়, এমনি আলাদা একটা শঙ্কু একটা গোলক। আচ্ছা, এবারে কি বলছে? বলে দিয়েছে ওদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ব্যাসার্ধ মানে বুঝতেই পারছো, এই যে এইটা, এইটার মাপ যদি হয় আর, তাহলে এইটারও ব্যাসার্ধ হবে কত? আর। দুজনেরই দৈর্ঘ্য সমান। মানে আমি এটাকে R1 এটাকে R2 বলবো না কিন্তু, কারণ দুটো আলাদা আলাদা নয়, একই। তাহলে আমি বলবো এটার মাপও যদি হয় আর ব্যাসার্ধের মাপ, তাহলে এইখান থেকে এই এতটার ব্যাসার্ধের মাপও কত হবে? আর হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো বলে দিয়েছে কি এদের দুজনের আয়তনও সমান। মানে এইটার আয়তনও যা হবে এইটার আয়তনও তাই হবে। শঙ্কুর আয়তনকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? শঙ্কুর আয়তনকে আমরা কি বলি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এবারে এই যে গোলক, গোলকের আয়তন বলে দিয়েছে শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন সমান। তাহলে গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। এই হলো দুজনের আয়তন। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে কি কি কাটবে দেখো। এখানে দেখো নিচে 3, এরও দেখো নিচে 3 কেটে গেল, এইদিকেও দেখো পাই, এদিকেও দেখো পাই, কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে এখানে? দেখো এখানে এইচ যেমন আছে থাক, এখানে এইচ যেমন আছে থাক। আর স্কোয়ারটা দেখো গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে? এই সাইডে চলে গেলে আর 4 আর কিউব যেমন আছে আছে, আর স্কোয়ার গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এবারে আমরা চলো কাটাকুটি করি, করলে দেখি কেমন হচ্ছে। তাহলে দেখো এখান থেকে যদি দুটো আর কেটে যায় আর এখান থেকে দুটো আর কেটে গেলে আর একটা আর পড়ে থাকবে। তাহলে এখানে কি থাকছে? 4 আর। এইবারে আমাদের কাছে কিসের কিসের অনুপাত জানতে চেয়েছে। বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার। ঠিক আছে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখো, এখানে দেখো এইচ যেমন আছে আছে, আরটা গুণ রয়েছে, তো এই সাইডে চলে আসলে হয়ে যাবে কিন্তু ভাগ। আর 4টা এদিকে যেমন আছে থাক, এদিকে যেমন আছে রইলো। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে কি? 1 রয়েছে। ঠিক আছে, 1 রয়েছে। তাহলে দেখো
এই হলো উচ্চতা আর এই হলো কি ব্যাসার্ধ। অ্যান্সারে জানতে চেয়েছে কিন্তু ব্যাস আর উচ্চতার অনুপাত। আচ্ছা আমি তাহলে উল্টে লিখি, আরটাকে ওপরে করে দিই, এইচটাকে নিচে করে দিলাম, উল্টো করে দিলাম। তাহলে এই সাইডেও কিন্তু উল্টোতে হবে, চারটা ওপরে রয়েছে নিচে করব, একটা নিচে রয়েছে ওপরে লিখব, জাস্ট উল্টে দিলাম। তাহলে এবারে কার কার অনুপাত হলো খুব ভালো করে দেখবে, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 1:4। অ্যান্সারে কিন্তু ব্যাসার্ধ জানতে চাইনি, অ্যান্সারে জানতে চেয়েছে ব্যাস আর উচ্চতার অনুপাত কত। কি জানতে চেয়েছে, ব্যাস আর উচ্চতার অনুপাত। তাহলে আর মানে কি, আর মানে হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাস করতে গেলে কি করতে হবে, ব্যাস করতে গেলে আর এর সাথে একটা 2 আনতে হবে, তাই না? বোঝা গেল? আর মানে কি ব্যাসার্ধ, ব্যাস মানে কি ব্যাসার্ধের ডবল করতে হবে, তাই জন্য আমি কি করলাম 2 গুণ করলাম। আচ্ছা এই সাইডে আমি যদি 2 আনি, এই দিকে আমি যদি 2 আনি, তাহলে আমাকে কিন্তু এই যে 1 রয়েছে এর সাথেও কিন্তু আমাকে একটা 2 আনতে হবে। এটা পয়েন্ট মানে হলো গুণ চিহ্ন কিন্তু। তাহলে দেখো আমি যদি এই দিকেও 2 গুণ করি, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এই সাইডেও কিন্তু 2 গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে আমি কি করলাম, দুদিকেই দুটো সাইডেই এখানে আর এর সঙ্গে 2 গুণ করলাম, এখানে 1 এর সঙ্গে 2 গুণ করলাম। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কত পাচ্ছি তাহলে দেখো, 2r মানে ব্যাস আর এই হলো উচ্চতা। তাহলে এখানে এবার কাটাকুটি করি, কাটাকুটি করলে কি হবে দেখো, এই দেখো 2 এককে 2, 4কে কাটলে কত হবে 2, মানে উপরে তোমার পড়ে রয়েছে 1 আর নিচে কত 2। তাহলে এবার অনুপাত করে লিখি, 2r:8। তাহলে 2r:8 ইজুকাল টু 1:2, ইজুকাল টু কি হবে 1:2। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কার কার অনুপাত বের হলো, খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে 1:2 আমরা পেলাম, এটা কার কার পেলাম, গোলকের ব্যাস, তাই তো, এবং এই যে উচ্চতা, শঙ্কুর যে উচ্চতা তার অনুপাত পেলাম আমরা কত, 1:2। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাব। তাহলে দেখো এবারে আমরা করব কিন্তু 3-এর দাগের অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3-এর দাগের অঙ্কে বলে দিচ্ছে দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে দেখো এখানে 3টে ঘনবস্তুর কথা বলে দিয়েছে, চোঙ, শঙ্কু আর কি গোলক। তাহলে দেখো এখানে আমি একটা চোঙকে আঁকছি, এই হলো একটা চোঙ, এই হলো একটা চোঙ, এই হলো একটা শঙ্কু, ঠিক আছে, শঙ্কু, এই হলো একটা শঙ্কু এবং এই হলো একটা গোলক, ঠিক আছে, এই হলো একটা গোলক। আচ্ছা এই যে 3টে ঘনবস্তু রয়েছে, এই 3টে ঘনবস্তুর মধ্যে একটা মিল আছে, কি মিল আছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। তাহলে এদের সবার সমান, মানে এটার যে উচ্চতা হবে, উচ্চতা যদি এইচ হয়, তাহলে এইটার উচ্চতাও কি হবে বলো তো, এই যে এইটার উচ্চতাও হবে কিন্তু এইচ। মানে এরকম নয় এটাকে আমি H1 দিয়ে চিহ্নিত করবো, এটাকে H2 দিয়ে চিহ্নিত করবো, এরকম নয়, একই, তাই জন্য দুটোই এইচ। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, এইটার যা ব্যাস হবে বা যা ব্যাসার্ধ হবে আমি যদি ধরে নিই, এইটার ব্যাসার্ধ যদি হয় তোমার আর, তাহলে এইটারও তোমার ব্যাসার্ধ হবে কত বলো তো আর। বোঝা গেল? মানে এটা এরকম নয় যে R2 এটাকে R1 আর এটাকে R2 দিয়ে চিহ্নিত করব, এরকম কিন্তু হবে না। তাহলে এইটারও কি হবে, ব্যাস হবে, ব্যাসার্ধ হবে আর। বোঝা গেল? এইবার তিনজনের অনুপাত জানতে চেয়েছে, তিনজনের অনুপাত, তিনজনের অনুপাত তো করবই, কিন্তু অনুপাত করবার সময় আগে আমরা লিখে নিই, হ্যাঁ, তাহলে চোঙ, শঙ্কু, তাহলে দেখো আমি আগে লিখে নিই, চোঙ, শঙ্কু ও গোলকের, গোলকের কি লিখবো, আয়তনের অনুপাত, আয়তনের, আয়তনের কি লিখবো অনুপাত। তাহলে চলো আয়তনের অনুপাত লিখি, সমান চিহ্ন। প্রথমে চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, চোঙের আয়তনের সূত্র আমরা জানি কিন্তু পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু পাই, আচ্ছা আমি এই জায়গাটাতে লিখছি, কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ ইস টু, অনুপাত বলেছে, অনুপাত বলেছে ইস টু দেবো। শঙ্কুর আয়তন আমরা কি জানি, শঙ্কুর আয়তন হলো কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু, কারণ অনুপাত বলেছে। গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, কিউব, তাই তো। এইবারে এখানে না একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে খুব ভালো করে কিন্তু বুঝবে। এই যে গোলকটা রয়েছে আমি এখানে আঁকছি, হ্যাঁ, গোলকের
কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনকে আমরা কি বলি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইন হলো কি? ব্যাসার্ধ, তাই তো? আচ্ছা, এবারে এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে পুরো লাইনটা কি হবে? ব্যাস। পুরো লাইনটা কি হবে? ব্যাস। পুরো লাইনটা হলো ব্যাস, যাকে আমরা বলবো 2r। এবার আমি যদি বলি এই গোলকটার উচ্চতা কত? উচ্চতা মানে একদম ওপর থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এই লাইনটাই হবে উচ্চতা। আমি যদি বলি গোলকটার উচ্চতা কত, তাহলে কি হবে? ওপর থেকে শুরু করে এই লাইনটাই হবে কি আমাদের উচ্চতা, তাই না? তাহলে গোলকের যেটা উচ্চতা সেটাই হলো ব্যাস। গোলকের তার মানে কি? ব্যাস। মনে রাখবে, গোলকের ব্যাস আর উচ্চতা সমান, ওই একই কথা। গোলকের উচ্চতা আর ব্যাস একই কথা। বোঝা গেল? তাহলে গোলকের, এই যে আমি যদি এবার এখানে আঁকি, গোলকের যেটা হলো ব্যাস মানে 2r, সেটাই হলো গোলকের উচ্চতা। ঠিক আছে? তাহলে এইবারে দেখো আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো, তাহলে এখানে দেখো আমি লিখছি, আচ্ছা, তিনটে জায়গা থেকে কি কি কেটে যাবে? তিনটে জায়গা থেকে, এই যে এই তিনটে জায়গা দেখতে পাচ্ছ তো, এই যে এইটা, তারপরে এই যে এইটা, আর এইটা, এই তিনটে জায়গা থেকে কি কি কাটবে? দেখো, তিনটে জায়গা থেকে যেটা কাটবে সেটা হলো পাই। এখান থেকে দেখো পাই কাটবে, এখান থেকে পাই কাটবে, এখান থেকে পাই কাটবে। কাটলে দেখো এখানে কি পড়ে থাকছে? আর স্কোয়ার। তাই তো, আর স্কোয়ার। এখানে দেখো কি থাকছে? এইচ। আচ্ছা, এখানে গুণ চিহ্ন, তাহলে এইখানে আমি এইচ এর জায়গায় এইচ লিখবো না। কি লিখবো? এই দেখো, এইচ যা গোলক, এইচ যা 2rও কিন্তু ওই একই, তাই না? এইচ যা 2rও কিন্তু ওই একই। তাহলে এইচ ইজুকাল টু কি? আমরা বলতে পারি, দেখো এখানে লেখা রয়েছে না, ব্যাস আর উচ্চতা সমান। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এইটার, দেখো অঙ্কের মধ্যে কিন্তু একটা কথা বলেছে, সেখানে দাগ দেবে। দেখো বলে দিয়েছে সমান উচ্চতা এবং সমান ব্যাস বিশিষ্ট। মানে প্রত্যেকের ব্যাস হবে সমান, প্রত্যেকের ব্যাস হবে সমান। বোঝা গেল? এইটার ব্যাস যদি হয় 2r, তাহলে এইটার ব্যাসও হবে কি? হবে কিন্তু 2r। এইটারও তাহলে ব্যাস হবে কি? 2r। ঠিক আছে? তাহলে এইটার ব্যাস যদি হয় এইচ, 2rও যা এইচও তাই, তাহলে এইটারও কিন্তু ব্যাস হবে এইচ। বোঝা গেল? তাহলে এইটারও কিন্তু ব্যাস হবে এইচ। এইটার ব্যাস যদি হয় 2r মানে এইচ, তাহলে এইটারও ব্যাস হবে, এই যে শঙ্কুরও কিন্তু ব্যাস হবে কি? 2r ইজুকাল টু এইচ। কারণ অঙ্কের মধ্যে বলে দিয়েছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট। তাহলে এই যে চোঙেরও কিন্তু ব্যাস হবে ইজুকাল টু উচ্চতা মানে এইচ। তাহলে আমি এখানে এইচ এর জায়গায় কত বসাবো বলো? এইচ এর জায়গায় বসাবো কিন্তু 2r। তাহলে এখানে এইচ এর জায়গায় আমি লিখবো কি? 2r। ঠিক আছে? 2r ইস টু, আবার দেখো এখানে কি রয়েছে? 1/3। আর স্কোয়ারের জায়গাতে আমি আর স্কোয়ার লিখবো। এখানে গুণ চিহ্ন, এইচ এর জায়গাতে আমি কি লিখবো? এইচ মানেই হলো কি? 2r। তাহলে 2r ইস টু, আবার দেখো এখানে 4/3 যেমন আছে আছে, আর কিউব যেমন আছে থাক। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে। আর স্কোয়ার আর আর গুণ করলে কত হবে? এখানে দুইটা যেমন আছে আছে, আর কিউব। আবার দেখবে এখানে, খুব ভালো করে দেখবে, 2 আর এই যে 1/3 গুণ করলে কত হবে? 2/3। আচ্ছা, এই যে আর স্কোয়ার আর আর গুণ করলে কত হবে? আর কিউব। আবার দেখো এখানে কত রয়েছে? 4/3 আর কিউব। তাহলে তিনটে জায়গা থেকে কি কি কাটবে? দেখো, আর কিউব, আর কিউব, আর কিউব। তাহলে পড়ে কি থাকছে? দেখো এখানে পড়ে থাকছে, তার মানে এই যে দেখো 2, 2, তারপরে এখানে দেখো কি থাকছে? 2/3, 2/3 ইস টু, এখানে দেখো কত থাকছে? 4/3। তাহলে এই তো প্রায় শেষ হয়ে গেল। এবারে এই অনুপাতটাকে কি করব? মানে একটু ভদ্র সভ্যস্ত বানাবো, যাতে কোনো ভগ্নাংশ না থাকে। তাহলে এই যে দেখো এর নিচে কত রয়েছে? 3, আর এর নিচে দেখো কত রয়েছে? 3। এই দুটো 3-এর না লসাগু করি। তাহলে কত হবে? 3 আর 3-এর যদি লসাগু করি, করলে হবে 3 এক্কে 3, 3 এক্কে 3। তার মানে হচ্ছে কত? 3। লসাগু কত পেলাম? 3। এই যে 3টা, এই যে 3টা লসাগুর 3টা, সেটাকে আমি একবার এখানে গুণ করবো, একবার এখানে গুণ করবো, একবার এখানে গুণ করবো, একবার 2 এর সাথে গুণ করব, একবার এই 2/3-এর সাথে গুণ করব, এই যে এই লসাগুটাকে। তারপর একবার আমি এই 4/3-এর সাথে গুণ করব, 4/3-এর সাথে গুণ করব। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 2 3 6। আচ্ছা, 3 আর 3 কেটে গেল, তাহলে এখানে থাকছে কত? 2। আচ্ছা, এখানে 3 আর 3 কেটে গেল, থাকছে কত? 4। ঠিক আছে? হয়ে গেল শেষ। চলো এটাকে আমি যদি আরেকটু
2 দিয়ে কাটি, 2 দিয়ে 6 কে কাটলে কত হবে? 3, 2 দিয়ে 2 কে কাটলে কত হবে? 1, 2 দিয়ে 4 কে কাটলে কত হবে? 2। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে অ্যান্সার কত হলো? 3:1:2, 3:1:2। তাহলে এই হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 4 এর দাগেরটা। তো দেখো 4 এর দাগে কি দেওয়া রয়েছে? দেখো দেওয়া রয়েছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে উপরের অংশটা হলো শঙ্কু আকারের। তাহলে আমি দেখো উপরের অংশটা কিরম ভাবে আঁকছি। এই হলো উপরের অংশ, যেটা হলো কি বলে দিয়েছে? শঙ্কু আকারের। তাহলে ভালো কথা, এই অংশটা হলো শঙ্কু আকারের। এবং নিচের অংশটা দেখো বলে দিয়েছে অর্ধগোলক আকারের। তো এই দেখো নিচের অংশটা হলো অর্ধগোলক আকারের। তাহলে এইটা হলো অর্ধগোলক, এই দেখো এই হলো অর্ধগোলক। আর উপরেরটা কি বলে দিয়েছে? শঙ্কু। এবারে কি কি বলছে, আর এখানে তোমরা দাগ দেবে। বলে দিয়েছে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়। দুটি অংশের তলের মানে হলো এই শঙ্কুটার পার্শ্বতলের এই বলে দিয়েছে না দুটো অংশ। তাহলে দেখো এর দুটো অংশ কি কি? এক হলো এই দেখো এই ওপরের একটা অংশ যেটা শঙ্কুর পার্শ্বতল, আর এই একটা অংশ যেটা হলো কি অর্ধগোলকের পার্শ্বতল। ঠিক আছে, বা বক্রতল বলতে পারি। তাহলে দেখো কোনটা কোনটা আমি ভালো করে বলছি। দুটি অংশের দেখো এই জায়গাটায় তোমরা দাগ দেবে। কি বলে দিয়েছে? দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান। দুটি অংশ, দুটো অংশ কি কি? দুটো অংশ হলো, একটা হলো শঙ্কুর বক্রতল। শঙ্কুর বক্রতল মানে বুঝতে পেরেছো তো কোনটা? শঙ্কুর বক্রতল। আরেকটা হলো অর্ধগোলকের বক্রতল। ঠিক আছে, অর্ধগোলকের বক্রতল। তার মানে এই যে গোলাকার অংশটা, এই যে এই গোলাকার অংশটা বাদ, এই গোলাকার অংশটা বাদ, তাহলে দুটো অংশ কি কি? একটা উপরের অংশ, একটা নিচের অংশ। ঠিক আছে, তাহলে এই হলো দুটো অংশ। তাহলে কার কার ক্ষেত্রফল সমান বলে দিয়েছে? দুটো অংশের দুটো তলের। তাহলে দুটো অংশ, একটা হলো অর্ধগোলকের পার্শ্বতল, আরেকটা হলো শঙ্কুর পার্শ্বতল। তার মানে শঙ্কুর এই যে তলটা, শঙ্কুর এই যে তলটা, শঙ্কুর দেখো খুব ভালো করে দেখবে, শঙ্কুর এই তলটা আর অর্ধগোলকের তলটা দুটো হলো কিন্তু কমন জায়গা। তো কমন জায়গা কিন্তু দেখো বাদ, কমন জায়গা বাদ, কারণ বলেই দিয়েছে দুটো অংশ। দুটো অংশ মানে কি? এইটা বর্ডার, তার উপরের অংশ, এইটা বর্ডার, তার নিচের অংশ। দুটো অংশ মানে কি কি বুঝতে পারলে তো? এই গোলাকার এই বৃত্তটা যদি হয় একটা বর্ডার, তাহলে দুটো অংশ মানে কি? এর উপরের শঙ্কুটা আর নিচের অর্ধগোলকটা। তাহলে এইটা হলো বাদ। ঠিক আছে, এই তলটা কি বাদ। তাহলে কার কার ক্ষেত্রফল সমান? তার মানে বলে দিয়েছে শঙ্কুর কি পার্শ্বতল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর এল ইজুকাল টু শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আর কি কি দেখো সমান বলে দিয়েছে আমাদের এখানে? দেখো আর বলে দিয়েছে অর্ধগোলকের, অর্ধগোলকের পার্শ্বতল। তাহলে অর্ধগোলকের পার্শ্বতলের সূত্র কি হবে? 2 পাই আর স্কোয়ার। তাহলে এইটা হলো 2 পাই আর স্কোয়ার কি? এইটুকুনির ক্ষেত্রফল। ঠিক আছে, এইটুকুনির ক্ষেত্রফল। আর শঙ্কুর পার্শ্বতল মানে এই এরিয়ার ক্ষেত্রফল হলো পাই আর এল, তাই তো? তাহলে দুটো হলো কি সমান। আচ্ছা এবারে দেখো খুব ভালো করে, এই হলো একটা শঙ্কু, এই তো শঙ্কু। তাহলে শঙ্কুর এই জায়গাটাকে আমরা কি বলি? তির্যক উচ্চতা মানে এল। এই লাইনটাকে আমরা কি বলি? বলি এইচ মানে উচ্চতা। এই জায়গাটাকে আমরা বলি আর। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলতে পারি? এল এর স্কোয়ার ইজুকাল টু আর এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। এটা তো আমরা জানি, শঙ্কু থেকে শিখেছি। তাহলে দেখো এই যে এল এর স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা এই সাইডে চলে গেলে কি হবে? হবে রুট আর এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, তাই না? তাহলে এল ইজুকাল টু কি? রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো এখানেও আমরা ঠিক ওই একই জিনিস করব। আগে আমরা পাই পাই কেটে দিই। তাহলে আর যেমন আছে থাক। ঠিক আছে, আচ্ছা আরটা আমরা একটা কাজ করি, আরটা তো গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে এল ইজুকাল টু, তাহলে দেখো এখানে কত হচ্ছে? 2 আর স্কোয়ার। তাহলে এই আরটা গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দিই, ভাগ হয়ে গেল। তাহলে দেখো আর কি কি রয়েছে। দেখো এল এর জায়গাতে আমরা কি লিখবো? দেখো এই যে এল ইজুকাল টু দেখো লেখাই আছে, এই দেখো
এল ইজ ইকুয়াল টু কি লেখা রয়েছে, রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে কি লিখবো, লিখবো কিন্তু এল এর জায়গাতে রুট আর এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা আর কাটলে, এখান থেকে একটা আর কাটলে আর একটা আর পড়ে থাকবে। তাহলে কি থাকছে এখানে, টু আর। তাহলে এখানে কি থাকছে, টু আর। আচ্ছা, তাহলে এবারে দেখবে এই যে রুটটা, এই রুটটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, তাই না, স্কোয়ার হয়ে যাবে। তাহলে টু আর, তাহলে এই যে এই রুটটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে কি, স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি, আমরা দেখি। তাহলে দেখো এই স্কোয়ারটা একবার 2 এর মাথায় বসবে, বসলে হবে 4, একবার কোথায় বসবে, আর এর মাথায় বসবে, বসলে হবে আর এর স্কোয়ার। ঠিক আছে। তাহলে এবারে দেখো কি হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে এইচ এর স্কোয়ার যেমন আছে থাক, এইচ এর স্কোয়ার। এখানে ফোর আর স্কোয়ার যেমন আছে আছে। এই যে এই আর স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে গেলে মাইনাস আর এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে। এর আগে কিছু নেই মানে কি, প্লাস প্লাস আর এর স্কোয়ার এই সাইডে গেলে মাইনাস আর এর স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু এইচ এর স্কোয়ার। তাহলে দেখো ফোর আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ গেলে কি হবে, থ্রি আর স্কোয়ার। ঠিক আছে। তাহলে দেখো আমি এবারে মুছে এই সাইডে করছি অঙ্কটাকে। দেখো অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে একটু দেখে নিই। অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। তাহলে চলো আমরা ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত নির্ণয় করব। আচ্ছা, তাহলে দেখো এবারে কি হবে। দেখো এখানে আর স্কোয়ার কি রয়েছে, গুণ রয়েছে, তাই তো, আর স্কোয়ার কি রয়েছে, গুণ। এই সাইডে চলে আসলে হবে ভাগ হয়ে যাবে, আর স্কোয়ারটা নিচে বসবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 3 যেমন রয়েছে থাক, নিচে কিছু নেই মানে কি, 1। আচ্ছা, এবারে দেখো বলে দিয়েছে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। তাহলে ব্যাসার্ধটাকে মানে আরটাকে আমি ওপরে রাখি, এইচটাকে নিচে রাখছি। ঠিক আছে। 3/1 উল্টে গেলে 1/3। এইবারে এই যে দেখো এই স্কোয়ারগুলোকে, এই স্কোয়ারগুলোকে সমান চিহ্নের সব এই সাইডে আমি যদি নিয়ে যাই, তাহলে কি হবে, রুট হয়ে যাবে, তাই না, রুট হয়ে যাবে। 1/3-এর রুট হবে, তাহলে কত হবে, রুট করলে খুব ভালো করে কিন্তু দেখবে, রুট করলে হবে, একের তো রুট করা যায় 1, 3-এর রুট করলে কত হবে, রুট 3 হবে। ঠিক আছে। তাহলে 3-এর তো আর রুট করা যায় না, তাহলে কি হবে, 3-এর মাথায় জাস্ট রুট বসে যাবে। তাহলে আমরা এই যে দেখো খুব ভালো করে দেখবে, এই হলো ব্যাসার্ধ, এই হলো উচ্চতার অনুপাত। তাহলে আর ইজ টু এইচ কত হবে, 1:√3। তাহলে এই হলো কি ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, কত হলো, 1:√3। তাহলে এই আমাদের হয়ে গেল কি অ্যান্সার। এখানে আমরা কি লিখে দেবো, অ্যান্সার বলে। ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। দেখো বলে দিয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমি আগে একটা শঙ্কুকে এঁকে ফেলি, যতটুকুনি বলবে আমি এঁকে ফেলবো। তাহলে এই হলো একটা শঙ্কু, এই হলো একটা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে বলে দিয়েছে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তাহলে নিরেট গোলক, এই হলো একটা নিরেট গোলক, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, মানে এটা যদি হয় ব্যাসার্ধ আর, তাহলে এইটারও ব্যাসার্ধ হবে আর। বোঝা গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো বলে দিয়েছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। গোলকের আয়তন কি হবে, শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা মানে হলো এই যে এইটা, শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ মানে এই যে আর, তাদের কি বলে দিয়েছে, দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে কি কি সমান বলে দিয়েছে খুব ভালো করে তোমরা দেখবে, খুব ভালো করে দেখবে। বলে দিয়েছে এই জায়গাটায় তোমরা দাগ দেবে, বলে দিয়েছে গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে এই হলো গোলকের আয়তন। শঙ্কুর আয়তন আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের কি বলে দিয়েছে, শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে এই হলো শঙ্কুর আয়তন, তার দ্বিগুণ, তাই জন্য 2 গুণ করলাম। বোঝা গেল। তাহলে আবারও বলছি, গোলকের আয়তন এই হলো শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলেছে বলে 2 গুণ করলাম। বোঝা গেল। চলো এইবারে আমরা অঙ্কটাকে করে ফেলি। কি কি করব, তাহলে দেখো, তাহলে এবার খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা। আগে দেখবো দুটো সাইডে কি কি কাটা যায়। তাহলে দেখো এখানেও দেখো নিচে 3 নিচে 3 কাটা গেল। এখানেও দেখো পাই, এখানেও দেখো পাই কেটে গেল।
ঠিক আছে, তাহলে এখানে দেখো থাকছে কি 4 থাকছে 4, আর এখানে থাকছে আর কিউব, এইখানে দেখো কি থাকছে আর স্কোয়ার, এইচ থাকছে ইন্টু 2 থাকছে। তাহলে এখানে দেখো আর স্কোয়ারটা কি রয়েছে, গুণ এই সাইডে পাঠাবো, দুইটাও গুণ এই সাইডে পাঠাবো, তাহলে কি হবে, আর স্কোয়ার গুণ রয়েছে এই সাইডে আসলে হবে ভাগ নিচে বসবে, দুইটা গুণ রয়েছে এই সাইডে আসলে হবে ভাগ নিচে বসলো, দুইটা গুণ এখানে এসে কি নিচে বসলো। আচ্ছা এখানে তাহলে কি থাকছে এইচ, তাহলে দেখো কাটাকুটি করি, 2 একে 2, 2 দুগুণে 4, দুটো আর কাটা গেলে এখান থেকে, দুটো আর কাটা গেলে আর একটা আর থাকবে, তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত 2 আর, আর এখানে পাচ্ছি কত এইচ। তাহলে খুব ভালো করে এবারে দেখো, দেখো এখানে এইচ এর সাথে কিছু নেই মানে কি, এক রয়েছে, তাই না, এক রয়েছে, তাহলে আর যেমন আছে থাক, এইচটা তো গুণ এই সাইডে চলে আসলে হবে ভাগ, একটা যেমন আছে আছে, দেখো দুইটা কি রয়েছে, দুইটা গুণ রয়েছে এই সাইডে চলে গেলে কি ভাগ। এবারে কার কার অনুপাত আমার কাছে জানতে চেয়েছে, উচ্চতা আর ব্যাসার্ধ, তাহলে উচ্চতা আর ব্যাসার্ধ, তাহলে আমি উল্টে লিখছি, হ্যাঁ, কেমন, এইচটাকে লিখছি আমি ওপরে, আরটাকে লিখছি নিচে, এক, তাহলে এখানে উল্টালে এই সাইডে উল্টাতে হবে, একটাকে নিচে করতে হবে, দুইটাকে ওপরে করতে হবে, তাহলে এই হলো উচ্চতা আর এই হলো ব্যাসার্ধ, তাদের অনুপাত করলে কেমন হবে, 2:1 হবে, তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, 2:1। তাহলে আমাদের উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হলো, 2:1, বোঝা গেল, হয়ে গেল, অঙ্কগুলো সব শেষ।